প্রিয় দর্শক, মোল্লাপাড়ায় চলছে মি টু মুভমেন্ট। আপনাদের মধ্যে অনেকেই মি টু কোথায় যেন শুনেছেন মনে হচ্ছে না? হ্যাঁ, সিনেমা পাড়ায় সিস্টেমেটিক ধর্ষণ এবং সেই ধর্ষণের শিকার ভিকটিমদের একে একে মুখ খোলা, সেই যে আন্দোলন, সেটাই মি টু মুভমেন্ট। অর্থাৎ আমিও এরকম জঘন্য ঘটনার শিকার হয়েছি। আমি বলতে ওই ভুক্তভোগী নারীরা একে একে সোশ্যাল মিডিয়ায় তাঁদের সাথে ঘটে যাওয়া অন্যায় অবিচারের প্রতিবাদ করছিলেন এবং তখন তাবড় তাবড় বদমাশ সিনেমার সাথে যুক্ত ডিরেক্টর প্রডিউসাররা ভয়ে আতঙ্কে ছিল। অনেকেরই ক্যারিয়ার শেষ হয়ে গেছে এবং কেউ কেউ সাজাও পেয়েছেন। তো মোল্লাদের মধ্য থেকে এখন দেখা যাচ্ছে তাদের দ্বারা, অর্থাৎ মোল্লাদের দ্বারা ভিকটিম নারীরা একে একে মুখ খুলছেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই দেল্লা রাজাকারের কথা, সেই লইট্টা ফিশ মেশিন চলবে আরেকটা স্টাইল, টেবিলের উপরে শুয়ে পা দুটো ঝুলে রেখা, তারপরে দুই পায়ের মাঝখানে দাঁড়ানো, আপনি দাঁড়াবেন, দাঁড়ায় মেশিন চলবে। নিশ্চয়ই মনে আছে 501 মামুনুল হকের কথা, মাঝখান দিয়ে অন্য কিছু মনে কইরো না, মানবিক বিয়ে। পুরো বিষয়টা তোমাকে আমি সামনে এসে বলবো। ওই মহিলা যে ছিল সাথে, সে শহীদুল ইসলাম ভাইয়ের ওয়াইফ, বুঝছো? তো এটা নিয়ে একটা ওখানে অবস্থা এরকম তৈরি হয়ে গেছে যে কথা বলা তারা ওখানে ওরা কি করে ফেলছিল আমাকে, বুঝছো? আচ্ছা, বাসায় আছেন, তারপরে কথা যা বলার বলবো না, বলুন তো তুমি বিষয়টা, অন্য কথা অন্যদেরকে বলতে হইব, পরিস্থিতিটা এরকম হয়ে গেছে এখন। এই জন্য তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না। তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি বলো যে হ্যাঁ আমি সব জানি, এরকম কিছু একটা বলো। আমার স্ত্রীর সাথে আমার ফোনালাপ, আমার স্ত্রীদের সাথে আমার কথোপকথন, এগুলো একান্তই আমার ব্যক্তিগত বিষয় এবং আমার পারিবারিক বিষয়। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে যে আমার সেই ব্যক্তিগত গোপনীয়তাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে এবং সেগুলোকে, সেই ধরনের ব্যক্তিগত কথোপকথন এবং আলাপচারিতাকে জনসম্মুখে প্রকাশ করে পূর্ণতা পূরণ করবার জন্য শুধুমাত্র দুটি বৈধ ক্ষেত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমোদন করেছেন। একটি হলো নিজের বিবাহিতা স্ত্রী, আর অপরটি হলো নিজের কৃতদাসী। যদি এই বৈধ বিবাহিতা স্ত্রী এবং কৃতদাসী সাথেই কেবলমাত্র নিজের যৌন সম্ভোগ করা, নিজের যৌন চাহিদা পূরণ করা, তাদের মাধ্যমে যৌন আচরণ তাদের সঙ্গে করার সীমাবদ্ধ বৈধতা ইসলাম দিয়েছে। একটি মানবিক বিয়ের গল্প। হাফেজ শহীদুল ইসলাম আমার ঘনিষ্ঠ সহকর্মীদের একজন, সাংগঠনিক কাজে আমার 2-4 জন সহযোগীর অন্যতম। বেশ পুরনো সম্পর্ক আমাদের। সম্পর্কের গভীরতা পারিবারিক পরিধি পর্যন্ত। পরিবার সহ একে অপরের বাসায় যাতায়াত আমাদের দীর্ঘদিনের। সেই সূত্রে তার পারিবারিক অভিভাবকত্ব করতাম আমি। পারিবারিকভাবে খুঁটিনাটি বিষয়ে পরামর্শের জন্য তারা আমার দ্বারস্থ হতো। 2 সন্তানের ছোট সংসার নিয়ে চলছিল তাদের জীবন। একটা পর্যায়ে এসে স্বামী স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে শুরু হয় মনোমালিন্য থেকে বাদানুবাদ এবং সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। আজ থেকে 3 বছর আগের কথা। তখন তাদের সংসার টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছি আমি। তাদের উভয়ের সাথে কথা বলি, কিন্তু কোনোভাবেই আর সেটি সম্ভব হয়নি। ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। ছাড়াছাড়ির পর দ্বিতীয় সংসার শুরু করেন হাফেজ শহীদুল ইসলাম। সেই বিয়ে আমি পড়াই। তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে দিনাতিপাত করছেন। সেই ঘরে জন্ম নিয়েছে ফুটফুটে আরো একটি সন্তান। অপরদিকে হাফেজ শহীদ ভাইয়ের স্ত্রী হয়ে যায় অনেকটা অসহায়, একরকমের কুল কিনারাহীন। রাগের মাথায় সংসার ভেঙে গভীর সংকটে পড়ে যান তিনি। ওই পরিস্থিতিতে তার জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই তিনি আমার শরণাপন্ন হন। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় বিষয়ে পরামর্শ নেন। আর সেই দুঃসময়ে সহযোগিতা করার মতো আমি ছাড়া আর কেউ ছিল না তার। ইসলামী দৃষ্টিকোণ এবং অভিভাবকত্বের জায়গা থেকে আমি তার অর্থনৈতিক দায়িত্ব গ্রহণ করি। জীবনের করণীয় বিষয়ে দিক নির্দেশনার জন্য নিয়মিতই আমার সাথে যোগাযোগ রাখতে হয় তাকে। এমতাবস্থায় একজন বেগানা নারীর সাথে এভাবে সম্পর্ক রাখাকে শরীয়তের দৃষ্টি থেকে আমার কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়।
তখন আমি সিদ্ধান্ত নেই যতদিন তার অভিভাবকত্বের প্রয়োজন হবে আমার, তাকে বেগানা হিসেবে রেখে অভিভাবকত্ব করব না, বরং ইসলামী শরীয়তের আলোকে বৈধ একটা সম্পর্ক তৈরি করে নিব। বিষয়টি নিয়ে ঘনিষ্ঠজনদের সাথে কথা বলি এবং এ বিষয়ে তাদেরকে জানিয়ে শরীয়তের বিধান অনুযায়ী বিবাহের কালেমা পড়ে বিবাহ করে নেই। 2 বছর যাবৎ এভাবেই মানবিক ও ইসলামিক দৃষ্টিভঙ্গির আলোকে আমি তার অভিভাবকত্ব করছি এবং একজন অসহায় নারীর দায়িত্ব গ্রহণ করে একটি পুণ্যের কাজ করেছি বলে বিশ্বাস করি। আমি যা বললাম এটা আল্লাহর নামের 1000 বার শপথ করে বলতে পারবো। বিষয়টি বিশ্বাসযোগ্য করার জন্য কুল্লামার শপথও করতে পারি। বিষয়টি খোলাসা করার পরেও যুবলীগ আওয়ামী লীগের গুন্ডারা আমার সাথে অমানবিক আচরণ করেছে এবং হামলা করেছে, গায়ে হাত তুলেছে। আমি এর বিচার চাই আল্লাহর কাছে, প্রশাসনের কাছে এবং জনগণের কাছে। পুলিশের উপস্থিতিতে তাদের এই হামলা ও আচরণ প্রমাণ করে বর্তমান বাংলাদেশে মান সম্মান কিংবা জীবনের নিরাপত্তা নিয়ে চলাফেরা করা সম্ভব নয়। মনে পড়ছে নাজনীন আক্তার হ্যাপির কথা। তার স্বামী মুফতি তালহা ইসলাম তাকে মারধর করে জঘন্য অবস্থা করে এবং পরবর্তীতে তিনি ওই মুফতির বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই তালহা এখন কোথায় আছে আমরা জানি না। কদিন ধরে আপনারা দেখতে পাচ্ছিলেন আবু তোহা আদনানের বদমাশি। তার স্ত্রী তার সকল কুকর্ম ফাঁস করে দেওয়ার পরে নাটক সাজালো মোবাইল ফোন চুরি হয়ে গেছে, তার বউকে কেউ প্ররোচিত করেছে। ওই যে 501 মামুনুল হকের মতো মানবিক বিয়ে, বন্ধুর বউ আবার হয়ে যায় নিজের বউ। একই স্ক্রিপ্ট, একই ভণ্ডামি, কিন্তু ধরা পড়ে। কারণ আদনানের স্ত্রী তার এভিডেন্সগুলো সহকারে সামনে আসে এবং বেশ কিছু লাইভ সেশনে গিয়ে তিনি সুস্পষ্টভাবে জানান যে এই আদনানরা কিভাবে তাদের স্ত্রীদেরকে প্রহার করে এবং এই প্রহার সহ্য করে যারা তাদের সাথে সংসার করতে চায় না তাদের নিয়ে নানান ধরনের আপত্তিকর কথাবার্তা বলে। আমার কাছে অ্যাটলিস্ট এক্সপ্লেইন তো করুক, একটু বলুক, কনভিন্স করুক। আমি একটু মন খারাপ করে বেডের সাইডে গিয়ে বসছি। সে আমাকে এত মারছে, সে আমাকে সারা রাত মারছে। আপনারা দেখছেন রিসেন্ট উপদেষ্টা নাহিদকে যেভাবে মারছে, কোমর থেকে একটা দাগ, সেটা ভাইরাল হয়েছে, আপনারা সবাই দেখছেন। আমার পুরো কোমর থেকে নিচ অব্দি এভাবে 2 পায়ের মধ্যে সেভাবে এভাবে জখম করে ফেলছে। সেই জখম আমি জানি না নাহিদ উপদেশটাকে কি দিয়ে মারছে। সে আমাকে এই জখম করছে এই লেভেলে, লাথি দিয়ে পা দিয়ে লাথি দিয়ে যে আমাকে ফুটবলের মতো লাথি দিতে বেড়ে উঠাইছে, নামাইছে, মারতেই আছে। আমি নিতে পারি না। আমি জানতাম ওকে একটা দুটো চড় দেয় মানুষ, স্বামী স্ত্রীর মধ্যে এগুলো হয়, এভাবে মারে আমার জানা ছিল না। আমাকে এভাবে মারতেই আছে। তারপরে সে এক পর্যায়ে বের হয় বডি আনতে। সে প্রতি কথায় বডি আর ছুরি নিত, সে বডি আনতে। তারপরে আমি ডোর লক করে দিছি ভয়ে। এবার সে দরজা বাড়ানো শুরু করছে। আমি কাকে ফোন নিয়ে আমি বেলকনিতে চলে গেছি। বেলকনির ডোর ওদিক থেকে লক করা যায় না। আমি বেলকনিতে গিয়ে আমার মাকে ফোন দিছি যে আম্মা এখন আসেন। তারা কেউ আসে নাই। সে আসছে সকালে। আমি বলছি আমি কি এভাবে কান্না করে আমাকে মেরে ফেলবে, আসে নাই। তখন তারা আমাকে মেনে নেয় না, এরকম না, বরং তারা তো আসে। আচ্ছা আমি বলতেছি ধীরে ধীরে, আমি তো আর এমনিতে তার নাম্বার আমি পাবো কোথায়, আমাকে মেনে নেয় না, বিষয়টা তো এরকম না। আমি বলতেছি মা আমাকে মেরেই ফেলবে, আপনি আসে না। কিন্তু এই জায়গায় আমার মা হইলে পারতো সহ্য করতে, সে রাতটা কাটাতে পারতো। সে ওই দরজা বডি দিয়ে ভাগে, সে ঢুকে, চিন্তা করতে পারে না আমার কেমন লাগে তখন। আমি শুধু একটা দোয়া পড়তেছিলাম, আল্লাহু খায়রুন হাফিজা, আল্লাহ ছাড়া আমাকে আজকে হেফাজত করার কেউ নাই। গতকাল এবং আজ থেকে দেখা যাচ্ছে আর এক চিরিয়ার স্ত্রী বিদ্রোহ করেছেন। নিশ্চয়ই চিনতে পাচ্ছেন এই বদমাসটাকে, নাম তার মুফতি মামুনুর রশিদ। সে পরিচালনা করে আইডিয়াল ম্যারেজ ব্যুরো, মানে শরিয়া ভিত্তিক আদর্শ নিকাহ বা বিয়ের নামে একের পর এক বিয়ে করে প্রায় সময় ভিডিও বানিয়ে বলে বাচ্চা পয়দা করো, তার খায়েশ জন্মেছে, দাসী বাদী রাখবে। সেই 1400 বছর আগের সকল কুৎসিত বিষয়গুলো সে নির্লজ্জের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমে ওয়াজ মাহফিলের মাচায় বলে যাচ্ছিল। এইবার যখন তার স্ত্রী এই মোল্লা কর্তৃক নির্যাতন নিপীড়নের ঘটনা তুলে ধরেছে, অর্থাৎ তার এই স্ট্যাটাসটি আপনারা পড়লে জানবেন যে কি করেছে। সে এই নারীকে মৌখিকভাবে বিয়ে করেছে। বিয়ে করার পরে যেটা করে আর কি, বউ ভাড়া এরা দেয়। মানে তাদের এই যে শরিয়া ভিত্তিক আদর্শ নিকাহ বা তাদের ওই যে আইডিয়াল ম্যারেজ ব্যুরো, এটার কাজ কি জানেন? বিভিন্ন নারীদেরকে ধর্মের নামে ভয় দেখিয়ে তাদের ওই ডেরায় নিয়ে আসে। তারপরে একটু দাড়ি টুপিওয়ালা সুগার ড্যাডি যারা আছে তাদের কাছে এই নারীদের
বিছানায় পাঠিয়ে দেয়, নামমাত্র ওই যে মৌখিক বিয়ে, আবার কয়েকদিন ভোগ করা শেষ, মৌখিক তালাক, শেষ, খেলা খতম। এই মামুনুর রশিদ এই নারীটির সাথে একই কাজ করেছে। শুধুমাত্র মৌখিকভাবে বিয়ে এবং তালাকই নয়, তালাক পরবর্তী তার সাথে যৌন সম্পর্ক করেছে, যেটিকে ওই নারী বলতে চাইছেন এক প্রকার ধর্ষণ। এবং সেই ধর্ষণের ফলে সন্তান পেটে আসে ওই নারীর, এবং সেই সন্তানকে হত্যা করায় এই মামুনুর রশিদ কাশেমি। এবং সেই হত্যার সার্বিক এভিডেন্স তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে দিলেন। এবং সে যে এইভাবে বিভিন্ন নারীদেরকে ফুসলে ফাসলে ধর্মের নামে, শরিয়ার নামে বিয়ে টিয়ে করে ভাড়া দেয়, সেসব ফাঁস করার পরে এই মুফতি মামুনুর রশিদ তার চিরাচরিত, এরা যেরকম চরিত্রের আর কি, ওই নারীর চরিত্র নিয়ে জঘন্য সব কথাবার্তা বলেছে। সে বলেছে এই নারী সোশ্যাল মিডিয়ায় তার দেহ দেখিয়ে বেড়ান, টিকটক এবং অন্যান্য ইমোতে ভিডিও কলে সার্ভিস দিয়ে থাকেন। সে বলছে সপ্তাহে 2500 মিনিট নাকি তিনি ওই কলেই থাকেন, অর্থাৎ প্রতিদিন 6 ঘন্টা। এটা কি কোনোভাবে যৌক্তিক? আপনি পারবেন 6 ঘন্টা ভিডিওতে বসে থাকতে? এই নারী ছিল পতিতা, মদ খেয়ে বারে যায়, এই করে সেই করে, সব কিছু অভিযোগ, মানে এই নারীর বিরুদ্ধে যত ধরনের কুৎসিত কথা বলা যায় সবই বলছে। এবার ভাবুন এই লোকটা কতটা কুৎসিত। আপনারা মানে আমাদের এই বাংলাদেশের পুরুষরা এক মানে বিচিত্র চরিত্রের, দর্শকদের পক্ষ সাথে সাথেই নিয়ে নেবে। অনেকে হয়তো বলবেন যে ওই নারীরা কত বড় ব্যক্তিত্বহীন হলে এই ধরনের মোল্লাদের বিয়ে করে। ভাইরে, দূর থেকে অনেক কথা বলা যায়। এসব নারীরা যদি ব্যক্তিত্বহীন হতেন তাহলে কি বিদ্রোহ করতেন না তো। তাদের এই সকল অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং তাদেরকে ভাড়া খাটানো, মানে পতিতার দালাল তো এরা। তো এই কাজগুলো তো মেনে নিতেন, বিদ্রোহ কেন করেছেন? অনেক অসহায় মানুষকে এরা ভুলিয়ে ভালিয়ে, যেহেতু তাদের লেবাস আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা পাঞ্জাবি, এবং তাদের টাইটেল তো আছে হাফেজ মাওলানা মুফতি, ফলে এদের বিশ্বাস করে, মানে ইসলামকে বিশ্বাস করে মূলত তাদের ডেরায় আসে এবং সর্বনাশ যা হওয়ার হয়ে যায়, কিন্তু কাউকে বলতেও পারেন না। বলতে গেলে কি হয়, এই ভণ্ডদের অনুসারীরা গিয়ে হানা দেয় ওই সকল ভিকটিমদের বিরুদ্ধে, বিষাদগার করতে থাকে। এত ঝুঁকি নিয়ে যারা বিদ্রোহ করেছেন তাদেরকে স্যালিউট করা উচিত। এবং এই মোল্লা মুন্সিদের তো আইনের আওতায় আনা হয় না। শেখ হাসিনার সরকারের আমলেও এদেরকে পুনর্বাসিত করা হয়েছে। এবং একটা ইন্টারেস্টিং বিষয়, এখন যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন তাহলে কিন্তু এই সকল মোল্লা সকল দোষ শেখ হাসিনার দিতেন। কেন? আবু তোহা আদনান শেখ হাসিনার আমলে আর এক বউয়ের কাছে গিয়ে গুমের নাটক করেছে না? দোষ দিয়েছে কার? শেখ হাসিনার। এই যে এই 3 ইঞ্চি হুজুর, 3 ইঞ্চি না তো 3 ফুট হুজুর বোধহয় হিসাবে, শিশু হুজুর হিসাবে পরিচিত এই মাদানি, সে যখন ধরা পড়লো তার ফোনের ভিতরে পর্ন আর পর্ন, আর সেই পর্নগুলোর জনরা কি জানেন? BDSM এবং যত ধরনের, মানে আমি কি বলবো, মানে এই ক্যাটাগরিগুলো আমি আর নাই বলি, বুঝতেই পারছেন। তো তারপরে সে নির্লজ্জের মতো ওয়াজ মাহফিলের মাচায় বসে কি বললো, এগুলো শেখ হাসিনা করিয়েছে। 501 মামুনুল হকের ব্যাপারে একই কাজ হয়েছে, শেখ হাসিনা করিয়েছে। এখন যেহেতু শেখ হাসিনা নাই, এই মোল্লারা কারে দোষ দেবে? কারোর দোষ দেওয়ার নাই, তাই যাদের সাথে ঝামেলা পেকেছে, যারা সত্য প্রচার করে দিয়েছেন, তাদের গালাগালি করছে। এবং যথারীতি এই বদমাশদের অনুসারীরা তো আছেই, তারা বলছে উস্তাজ যা বলেছেন তাই ঠিক, এই মেয়ে কত খারাপ, দেখো এইভাবে বিদ্রোহ করেছে। এরা মানে এই মোল্লা মুন্সি এবং তাদের অনুসারীরা মায়ের পেটে জন্মালো কেন, এটাই তো তাদের সারা জীবন আফসোস করা উচিত। একটা জর্নি থেকে বের হয়েছে, এর চেয়ে কষ্টের তো কিছু থাকার কথা না তাদের কাছে। এই গোষ্ঠীই কিন্তু পর্ন সিনেমার সবচেয়ে বড় খদ্দের। যখন জনি পায় না তখন শিশুদেরকে ধর্ষণ করে, ইমানদণ্ড মুছতে মুছতে বলে সমকামিতা হারাম। যদিও ওই ধর্ষণ অর্থাৎ শিশুদের ধর্ষণের সাথে সমকামিতার কোনো সম্পর্ক নেই। সমকামিতা, সমপ্রেম একটা সুন্দর বিষয়। উভয়ের সম্মতিতে তারা যৌন সম্পর্ক করবে, কি কলা গাছ পাহারা দেবে বা নৌকা চালাবে, এটা তাদের বিষয়। কিন্তু তোরা তো মোল্লারা করতেছিস ধর্ষণ, এবং গন্ডায় গন্ডায় বিয়ে করে সে সকল নারীদের নির্যাতন করছিস। এই নারীদের নির্যাতন এবং তাদের পেটে যে সন্তান জন্মায় এবং জন্মের পরে যে সকল তোদের মতো ভয়ঙ্কর বাবাদের দেখে, এই সন্তানগুলো কোনোদিন মানুষ হতে পারবে? তারা তো সারা জীবন ট্রমার মধ্যে থাকবে। দেখেন না, এই মোল্লাদেরকে কিন্তু তাদের সন্তানরা বাইন্দা পেটায়। যেটা শিক্ষা তারা দিচ্ছে। 1400 বছর আগের সমাজ ব্যবস্থা কেমন ছিল আপনারা জানেন? এটা শুধুমাত্র আরবের কথা বলছি না, ভারতবর্ষ জঘন্য ছিল। আমরা পরিবর্তিত হয়েছি, সত্য মিথ্যা বুঝতে পেরেছি, ন্যায় অন্যায় বুঝতে পেরেছি, কিন্তু এই আল্লাহর বান্দাদের কে বোঝাবে? ইন্টারনেটের এই যুগে এসেও
এই মোল্লা মুন্সি, এই বর্বরগুলো নির্লজ্জের মতো তাদের বর্বরতা চালিয়ে যাচ্ছে এবং তাদের ফ্যান বেজরা বলছে হুজুর যেহেতু করেছে ভালোই করেছে। এদের সব কটার মানে চরিত্র আদর্শ এক। আপনি দেখেন পিনাকির অবস্থা দেখেন, বাঙ্গুদের পারলে তো তাকে নবী মানিয়ে ফেলে। এখন আবু তালেব মনে করে যেহেতু পিনাকি ভট্টাচার্য নামটা যেহেতু এখন ইসলামিক হয় নাই, তাই আবু তালেব মানে মোহাম্মদের চাচা, যে কিনা ইসলাম গ্রহণ করে নাই কিন্তু তার খেদমতের অনেক বিবরণ আছে ইসলাম কেন্দ্রিক। তো এই আবু তালেব নাদিয়া ইসলামের সাথে কি করেছে? এরা নারীদের শরীরেরকে সম্মান দিতে জানে না, ভেবেছে আচ্ছা নাদিয়া যেহেতু ক্লিভেজ দেখিয়ে বেড়ান তার মানে বললেই শুয়ে পড়বেন, এবং ঠাপাঠাপ 3 ইঞ্চি বের করে কি সব এরকম পোজ দিয়ে পাশা বের করে নাদিয়াকে ইমপ্রেস করার চেষ্টা করলো এবং নাদিয়া তার 3 ইঞ্চির 12টা বাজিয়ে দিল। এখানে আমার আসলে বেশি কাজ করতে হয় না। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি করেছেন, হ্যাঁ আপনি নিজে কতখানি কাপড় খুলেছেন ওনার কাপড় এই ধরনের ভিডিওর জন্য। তো আমার আসলে সত্যি কথা বলতে আমার বেশি কিছু করতে হয়নি। উনি আমাকে যে পরিমাণ ইনফরমেশন দিয়েছেন, শুধুমাত্র আমি বলেছি যে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে, আপনার কাফ মাসল ইজ বিউটিফুল, এই বলার সাথে সাথে উনি আমাকে বিভিন্ন রকম ছবি পাঠিয়েছেন এবং সেই সময় আমি অলরেডি তো ওনাকে সন্দেহের তালিকায় রাখছি যে কেন উনি এই কাজগুলো করছেন। তো ফলত আমার সাথে ওনার যে সম্পর্কের জায়গাটা ছিল, সেই জায়গাটা হচ্ছে আমি এই প্রত্যেকটা জিনিস আমি তখন থেকে কালেক্ট করছিলাম। আর আপনাকে আমি আরেকটা বললাম, এইটা ব্যক্তিগত জায়গা, অফকোর্স যেহেতু ব্যক্তিগত প্রসঙ্গ এসছে, আমি বিবাহিত মানুষজনের সঙ্গে সম্পর্ক করি না, করব না, এটা বলা। নাদিয়া আপনি শেষ হয়ে যাবে সময়, আমি একটু আমার সাবেক সহযোদ্ধাকে উদ্ধার করব এখন, মানে তাকে যে খাতে পড়েছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই ছবিগুলো যেহেতু সে পাঠিয়েছে আমার এই বিতর্কে ঢোকা উচিত না, তারপরেও আমি লোক সংগ্রহ করতে পারছি না, যেহেতু আমার উদ্দেশ্য হলো তাকে একটু রেস্কিউ করা। সেটা হলো আসলে তাহলে 3 ইঞ্চির যে হিসাবটা, এইটা মানে আপনি এইটা একটা কথার কথা, মানে যেহেতু আপনারা সরাসরি এটা না, উনি মাস্টারবেট করতে করতে আমাকে ছবি তুলে পাঠাচ্ছেন। এখন এখানে আবার তো আমি তো ওনাকে মাস্টারবেট করতে করতে ছবি তুলে পাঠাই না, তাই না? এখন এটা ওনার এই যে বললাম, শুধুমাত্র এই জায়গা থেকে আপনি বুঝতে পারেন একটা মানুষের চরিত্র, যে ওনাকে শুধুমাত্র আধা ইঞ্চি প্রশংসা আপনি করবেন, উনি আপনাকে 3 ইঞ্চি দেখায় দেবেন, এটাই হচ্ছে বিষয়। এখন যদিও সামনে শীতকাল আসছে, সেটা 3 ইঞ্চি বলা যাবে কিনা, 1.5 ইঞ্চি বলতে হবে কিনা, আপনার নিশ্চয়ই ইফ ইউ নো শীতকাল আর গরমকাল, যাই হোক। এবং আপনি ইলিয়াসের দেখেন কি মামলা, পর্নোগ্রাফির মামলা। ইলিয়াস তার বউকে ভাড়া দিত তার ওই 21 টেলিভিশনের বসের কাছে, এটা সবাই জানে, তার কলিগরা। আমি যাই হোক এটা আর বলছি না তার আর তার বউয়ের বিষয়, যেহেতু কেউ অভিযোগ করে নাই। এবং সে নারীদের গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করতো। পর্নোগ্রাফির মামলা আছে ইলিয়াসের বিরুদ্ধে, এবং তাদের অ্যাক্টিভিজম দেখলে তো বুঝতে পারেন এরা কোন চরিত্রের। এই সব কটাকে আপনি একই স্কেলে মাপতে পারবেন। স্কেলটা একটু বড় রাখেন, 3 ইঞ্চি রাখেন না, মানে সবার তো মাপতে হবে সবাইকে, মানে ইঞ্চি মিঞ্চি মাপতে বলি নাই, ফুটেই আপনি মাপেন যে এদের সমীকরণ সব কটার এক। এরা সঙ্গবদ্ধভাবে নারী বিদ্বেষী, নারীদেরকে ভোগ্যপণ্য মনে করে, যেমন খুশি তেমন আচরণ তাদের সাথে করে। এরা মানে ওই কথাটিতে আমার আবার ফিরে আসতে হয়, এরা কেন মায়ের পেটে জন্মালো, কেন তাদের বাবার পশ্চাৎ দেশ দিয়ে বেরোলো না? এখন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হচ্ছে, নিশ্চয়ই বিজ্ঞানীরা যেভাবে টেস্ট টিউব বেবি তৈরি করছে, একটা সময় দেখা যাবে বাবার পশ্চাৎ দেশ দিয়েও বের হওয়া যাবে, তখন তারা তাদের সন্তানরা তাদের পশ্চাৎ দেশ থেকে বের করবে, নারীর যোনি থেকে একটা সন্তান বের হবে। এর চেয়ে জঘন্য কিছু আছে নাকি? সারাটা জীবন ওই নারীর যোনিকে ঘৃণা করে আসলো, নারীকে ঘৃণা করে আসলো, এবং দিনে রাতে শুধু নারীদেরকেই চেটে গেল। কি বলবো, বিচার বিবেচনা আপনাদের। আপনারা যদি এই মোল্লাদের ফ্যান বয় হয়ে থাকেন, মানে যাদের চরিত্র আপনারা দেখলেন, দেখার পরও ইসলামিক ওই যে ল, মুসলমান যেহেতু এক মুসলমান আর এক মুসলমানের দোষ ত্রুটি গোপন করতে হবে, গোপন করে যান। কতদিন গোপন করবেন? একদিন আপনার সন্তান, কন্যা সন্তান, আপনার বোন অথবা আপনার বউ তো এরা ভাগে নেয়, মানে আপনি ভিকটিম হবেনই। লিখে রাখেন আপনি ভিকটিম হবেন। 2025-এ বলছি, এটা 2035-এ গিয়ে 2030-এ গিয়ে আপনারা হাতে কলমে টের পাবেন। ততদিন হয়তো কারোর মা ধর্ষণের শিকার হবেন, কারোর বোন ধর্ষণের শিকার হবেন। শুধু তো ধর্ষণ না, অমানবিক নির্যাতন, শিশুদের বিয়ে করে এরা কি না করে। তো এইসব সহ্য করে যান, আপনারা ডিজার্ভ করেন। এরা আপনাদেরকে যেভাবে পণ্য হিসেবে ব্যবহার করে, আপনাদের মা বোনদেরকে, সন্তানদেরকে,
আপনাদের এমনকি ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় বলাৎকার করে, আপনারা এগুলো ডিজার্ভ করেন, আপনাদের সম্মতিতে তো এগুলো হচ্ছে। সুতরাং আপনি ওই দেশেই থাকছেন, আপনার সন্তানকে ওই দেশের মাদ্রাসায় পড়াচ্ছেন, আপনার নারীদেরকে বস্তাবন্দি বানিয়ে এদের খদ্দের বানিয়ে দিচ্ছেন, এবং তারা আপনাদের মা বোনদেরকে নিয়ে ব্যবসা করছে। একবার ভেবে দেখেন, বাংলাদেশে এমন কোনো বেশ্যার দালাল পাবেন না যে তার বেশ্যাদের সে নিয়ন্ত্রণ করে, সেই বেশ্যাদের এমন জঘন্য ভাষায় বলেছে বা লিখেছে যেটা এই কাশেমি লিখেছে। তার লেখাটা একটু ভালোভাবে পড়ুন এবং কোনো বেশ্যার দালাল জীবনে পেয়েছেন কিনা এরকম জঘন্য সেটা আপনারা মিলিয়ে নেবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।